আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা মার্চেন্ডাইজিং অপারেশনের আরো একটা অঙ্ক সমাধান করব। ক্লাসের শুরুতেই আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্তই আমার সাথে থাকবে এবং ক্লাসটি মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে, খাতা কলম নিয়ে হাজির হবে। এখন দেখো, আমরা যে অধ্যায়টা করছি সেটা হলো মার্চেন্ডাইজিং অপারেশন অধ্যায়। আমি আগেও তোমাদের সাথে মার্চেন্ডাইজিং অপারেশন মার্চেন্ডাইজ নিয়ে কথাবার্তা বলেছিলাম। তাহলে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আবার, মার্চেন্ডাইজিং জিনিসটা কি। মার্চেন্ডাইজ হলো সাধারণত যে সকল প্রতিষ্ঠানগুলো ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, যারা পণ্য ক্রয় করে এবং বিক্রি করে, সেই সকল ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের যতটুকু অংশ ক্রয় করে সকল অংশ একসাথে বিক্রি হয় না, সেক্ষেত্রে কিছু স্টকে থেকে যায়। এখন ক্রয়কৃত অংশের যতটুকু অংশ অবিক্রিত থেকে যায়, ক্রয়কৃত অংশ বিক্রি করার পর যতটুকু অংশ অবিক্রিত থেকে যায়, সেই অবিক্রিত অংশটা হলো মজুত পণ্য, যেটাকে আমরা ইংরেজিতে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে চিনি। এখন দেখো, মজুত পণ্য মূল্যায়ন, আজকে আমরা যেটা করব, একটা অঙ্ক করার আগেই আমরা মজুত পণ্য মূল্যায়নটা সম্পর্কে জানবো। মজুত পণ্য মূল্যায়নের অনেকগুলো পদ্ধতি আছে। পরীক্ষার জন্য তোমাদের জানার জন্য আপাতত 4টা পদ্ধতি শিখলেই হবে: ফিফো মেথড, লিফো মেথড, ওয়েটেড এভারেজ মেথড আর সিম্পল এভারেজ মেথড। এখন দেখো, এখানে একটা অঙ্ক আছে, এবিসি লিমিটেডের একটা অঙ্ক দেওয়া আছে। সেই অঙ্কের আমাদেরকে কি কি বের করতে হবে: ফিফো পদ্ধতি, লিফো পদ্ধতি আর ওয়েটেড এভারেজ পদ্ধতি। এখন 3টা পদ্ধতি তো আর আজকে প্রথমেই আলোচনা করা যাবে না, আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ফিফো মেথড। ফিফো, এখন দেখো ফিফো জিনিসটা কি। ফিফো, এই ফিফো পদ্ধতি হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগে যে পণ্য আগে ক্রয় করা হবে সে পণ্য আগে বিক্রি করতে হবে। আগে ক্রয়কৃত পণ্য আগে বিক্রি করা, সেটা হলো যে ফিফো পদ্ধতি। এখন সেক্ষেত্রে আমরা এই ফিফো পদ্ধতির মাধ্যমে কিভাবে অঙ্কটা করা যায় আমরা এখন সেটা শিখবো, কেমন? তাহলে এখানে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে এবিসি লিমিটেডের অঙ্ক। ফিফো পদ্ধতি আমরা কি বের করব? ডিটারমাইন দ্য কস্ট অফ ইনভেন্টরি এন্ড কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ ইনভেন্টরি এন্ড কস্ট অফ গুডস সোল্ড। ক্যালকুলেশন of cost of inventory and cost of goods sold, cost of goods sold under FIFO method. এখন দেখো, প্রথমেই আমাদেরকে কি দেওয়া আছে সেটা আগে আমরা জানবো। মে 1 বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিট এট দ্য রেট অফ টাকা 8 টাকা, গুণ করে দেওয়াই আছে 4/3200 টাকা, কেমন? এখন এটা প্রত্যেকটা অঙ্কের মধ্যেই এই বিগিনিং ইনভেন্টরিটা থাকবে। এখন বিগিনিং ইনভেন্টরিটা থাকলে সেটা আমরা কিভাবে দেব দেখো। তাহলে মে 1, এটা হলো কত সাল? সরাসরি মে 1 দেওয়া আছে, কোনো সাল দেওয়া নাই, তাহলে মে 1। এখানে বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে, যে ইনভেন্টরিটা দেওয়া থাকবে সেটা আমরা দেখব ব্যালেন্সের ঘরে। তাহলে 400 ইউনিট 8 টাকা করে 3200, এটাকে আমরা টান দিয়ে রাখবো। এরপরে আসলো 10 তারিখ। পারচেজ 100 ইউনিটস এট দ্য রেট অফ টাকা 9 টাকা 9000। 1000 ইউনিট ক্রয় করেছে 9 টাকা করে, টোটাল 9000 টাকা। এখন ক্রয় করলে এটা আমরা পারচেজের ঘরে লিখব। তাহলে এখানে আমরা আগে লিখব 10 তারিখ। তাহলে ক্রয় করা হয়েছে কত? 1000 ইউনিট 9 টাকা করে। 1000 ইউনিট 9 টাকা করে 9000। এখন দেখো, যেহেতু এটা পারচেজ করেছে আমরা পারচেজের ঘরে লিখব। যেহেতু এটা পারচেজ করেছে আমরা পারচেজের ঘরে লিখব 1000 ইউনিট 9 টাকা করে 9000। এখন এই পারচেজ করার কারণে স্টক বৃদ্ধি পেয়েছে। সাধারণত পারচেজ করলে স্টক বৃদ্ধি পায় এবং সেলস করলে স্টকটা কমে যায়। এখন দেখো, এখানে যে জিনিসটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমাদেরকে জানা প্রয়োজন। সেটা হলো, যেহেতু পারচেজ করার কারণে আমার স্টক বেড়েছে, সেখানে দেখো এখানে রেট হলো 8 টাকা রেট, এখানে হলো 9 টাকা, দুইটা দুই রেটের। যদি রেটের ভিন্নতা থাকে তাহলে আমরা স্টকটা সরাসরি বাড়াতে পারবো না, আলাদা আলাদাভাবে বাড়াতে হবে। যেহেতু রেটের পার্থক্য আছে, সেই ক্ষেত্রে আমরা দুইটাকেই আলাদা লিখবো। 400 ইউনিট 8 টাকা করে
3200, আবার এখানে আছে নতুন করে ক্রয় করা হয়েছে 1000 ইউনিট, তাহলে 1000 ইউনিট 9 টাকা করে 9000। তাহলে 10 তারিখেরটা শেষ। এরপরে আসো 15 তারিখ সেলস। 15 তারিখ সেলস করেছে 1000 ইউনিট, সেলস 1000 ইউনিট, কিন্তু এটা কোনো রেট দেওয়া নাই। এখন এই রেটের ক্ষেত্রে সেলসের ক্ষেত্রে সেলসটাকে আমরা কস্ট অফ গুডস সোল্ড হিসেবে লিখব, অথবা এখানে ইস্যুর ঘরও থাকতে পারে। এখন এখানে রেট দেওয়া নাই, এই রেটটা আমাদেরকে ধরতে হবে। এখানে অ্যাকচুয়াল যে ফিফো পদ্ধতি অনুযায়ী আমরা কোন রেট ধরবো এটা এখন আমরা জানবো। এখন দেখো আমার স্টকে এটা ফার্স্ট, এটা এসেছে, এটা হলো ফার্স্ট, এটা হলো যে সেকেন্ড, এটা শুরুতেই ছিল, এটা সেকেন্ডে ক্রয় করা হয়েছে। এখন আমি বিক্রি করার জন্য যে ফিফো মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে প্রথমে এসেছে তাকে প্রথমেই সেল করতে হবে। তাহলে এখানে আমার প্রথমে এসেছে 400, আমি সেল করব 1000, কিন্তু এখানে প্রথমে আছে 400, সেক্ষেত্রে এখান থেকে বিক্রি করতে হবে, তারপর এখান থেকেও বিক্রি করতে হবে। তাহলে আমি 1000 পুরোপুরি একসাথে না বিক্রি করে প্রথম থেকে বিক্রি করতে হবে 400 ইউনিট 8 টাকা করে 3200। এখন 1000 মিলানোর জন্য আমার আরো লাগে 600 ইউনিট 9 টাকা করে 6 নং 54 5400। তাহলে এখানে ব্যালেন্সের করে যেহেতু আমি সেলস করেছি আমার স্টক কমে যাবে, এন্ড কমে গেলে 400 ইউনিটের মধ্যে পুরোটাই বিক্রি হয়ে গেছে, এখানে এই 400 ইউনিটের আর নাই। আর এখানে 1000 এর মধ্যে 600 বিক্রি হয়েছে, আর আছে 400 ইউনিট 9 টাকা করে 3600। এরপর আসো 20 তারিখ। 20 তারিখে আছে পারচেজ 800 ইউনিট 9 টাকা 50 পয়সা, 800 ইউনিট 9 টাকা 50 পয়সা। তাহলে আবার যদি পারচেজ করে স্টক আমরা বাড়াবো। এখন 800 ইউনিট 9 টাকা 50 পয়সা কত হয় 7600। এখন ঠিক এখানে আমরা যে কাজটা করেছি এখন আমরা ঠিক সেম কাজটাই করব। এখানে আছে 9 টাকা রেট, এখানে আছে 9 টাকা 50 পয়সা। যেহেতু দুইটা রেটগত পার্থক্য আছে, তাহলে দুইটাকে আমরা একসাথে না লিখে আলাদা আলাদা লিখতে হবে। এখন তাহলে এখানে এবার এটা ফার্স্ট হয়ে গেছে, ফার্স্ট পজিশনে চলে আসছে, আর সেকেন্ড এখন আবার এটা চলে হয়ে গেল 800 9 টাকা 50 করে 7600। এরপর আসো 20 এর পরে হলো 25। 25 এর সেলস 800 ইউনিট, সেলস আবার 800 ইউনিট, এখানে সেলস দেওয়া আছে 800 ইউনিট। এখন এই 800 ইউনিট আমরা কিভাবে করব? এখানে আগে যেভাবে সেলসটা দেখানো হয়েছিল এখনো ঠিক আমরা সেভাবেই সেলসটা দেখাবো। তাহলে আমরা 800 ইউনিট দেখব, এখানে 800 ইউনিট ফার্স্ট, যেহেতু আমাদের ফার্স্ট, এটা ফার্স্ট এটা সেকেন্ড, তাহলে আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মাল আগে বিক্রি করতে হবে। তাহলে আমার বিক্রি 800, কিন্তু প্রথমেই ক্রয়কৃত মাল হলো 400, তাহলে এখান থেকে 400 বিক্রি করতে হবে আর এখান থেকে 400 বিক্রি করতে হবে, টোটাল 800। কেমন? এখন এই প্রথম 400টা হবে 9 টাকা করে 3600, পরের 400টা হবে 9 টাকা 50 পয়সা করে 7600। তাহলে এই 400 এর এই 400 পুরোটাই সেল হয়ে গেছে, আর এখানে এই 800 এর মধ্যে সেল হয়েছে 400, তাহলে আর আছে 400। এই 400 ইউনিট 9 টাকা 50 3800। তাহলে আমরা আবার এখানে একটা দাগ দিয়ে দেই। এরপর সবার শেষে 25 এর পর 30 পারচেজ 600 ইউনিট, 30 পারচেজ 600 ইউনিট, 600 ইউনিট 10 টাকা করে, 600 ইউনিট 10 টাকা করে 6000। এখানে আছে 400 ইউনিট, এখানে আছে 600 ইউনিট, তাহলে যেহেতু রেটগত পার্থক্য আছে আমরা আলাদা আলাদা বসাবো। 600 ইউনিট 10 টাকা করে 6000, আর 400 ইউনিট 9 টাকা 50 করে 3800। আচ্ছা, এখানে লাস্টে আমাদের একটা কথা মনে রাখতে হবে, এখানে কি লেখা আছে সেই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। কেমন? Physical inventory counts on May 31st 2016 shows 1000 unit on hand। তাহলে এটা হলো যে
ফিজিক্যালি কাউন্ট করে দেখতেছে যে মের 1 তারিখে ফিজিক্যালি কাউন্ট করে দেখছে 1000 ইউনিট স্টকে আছে। তাহলে স্টকে আছে মানে কি ব্যালেন্সে থাকবে, স্টক মানে হলো ব্যালেন্সে থাকবে। এখন আমাদের দেখো এখানে 600 400 1000 ইউনিট স্টকে দেখাচ্ছে, তার মানে হলো আমাদের কাজটা এখানেই শেষ। যদি স্টকে না মিলতো তখন এটা যদি স্টক কম বেশি হতো তাহলে হয় আমরা পারচেজ হিসেবে দেখাতাম, আর না হয় সেলস হিসেবে দেখাতাম এই জিনিসটাকে। কেমন, যেহেতু এখানে এই 1000 ইউনিটের সাথে এই 1000 ইউনিট মিলে গেছে, তাহলে খেয়াল করো 400 ইউনিট 9 টাকা 50 করে 3800, 600 ইউনিট 10 টাকা করে 6000। এখানে আমাদের 1000 ইউনিট মিলে গেছে, 1000 ইউনিট মিলে গেছে, আর 3800 6000 9800। তাহলে আজকের এই অঙ্কের মধ্যে আমাদেরকে যে জিনিসটা বের করতে হবে দেওয়া আছে এখানে কস্ট অফ ইনভেন্টরি আর কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এখানে আমরা যে জিনিসটা আছে সেটা হলো যে কস্ট অফ ইনভেন্টরি, আর কস্ট অফ গুডস সোল্ড হবে এই সবগুলো যোগ করলে যে জিনিসটা হবে সেটা হলো কস্ট অফ গুডস সোল্ড। প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে এখানে আমার সবগুলো যোগ করলে কত আসছে? 16000। 2006 6 6 12 12 8 বিশেষ শূন্য, হাতে আছে 2 3 2 5 5 3 8 8 5 13 13 16000। কস্ট অফ ইনভেন্টরি 1000 ইউনিট, টাকা 9800, আর কস্ট অফ গুডস সোল্ড 16000 টাকা। আর যদি ইউনিট যোগ করি 400 600 1000 1400 1400 1400 1800 1800 একক 6 4 10 10 4 8 8 6 14 14 18000 1800 ইউনিট এত। তাহলে ছাত্রছাত্রীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এভাবেই আমাদেরকে ফিল পদ্ধতিটা করতে হবে। আশা করছি তোমরা বাসায় অঙ্কটি প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিসের মাধ্যমে তোমরা অঙ্কটি সমাধান করতে পারবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে এবং পড়াশোনার সাথেই থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।